একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যেই রিফর্মসগুলো প্রয়োজন, তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে। অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি, আমরা করব, কারণ কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে, কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে। সরি, এটা আমার ল্যাঙ্গুয়েজ না, বাট আমার বন্ধুদের, আমার রাজনৈতিক অনেকের মুখে এটা শুনি। কেন এটাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্টের রূপ দেওয়া হলো না? এই গভর্নমেন্টে যারা আছেন লাস্ট 15 ইয়ার্সে তাদের কন্ট্রিবিউশন কি দেশ জাতির প্রতি, গণতন্ত্রের জন্য? আমরা এটা জানতে চাই। আপনারা কোশ্চেন করেন, আমি জানি না। হ্যাঁ, আমাদের অবশ্যই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে সম্পৃক্ততা, তাদের মতামত আমাদের শোনার অ্যাক্সেস আছে। এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো, কার ওপিনিয়নে কিভাবে ফর্ম হলো উই ডোন্ট নো। শুধুমাত্র আপনার কয়েকজন সমন্বয়কের কথাই একটা গভর্নমেন্ট হয়ে যাবে? আন্দোলনটা কি শুধু সমন্বয়করা করেছে? পলিটিক্যাল পার্টিগুলো পেছন থেকে কিভাবে টিকার করেছে, কিভাবে সাপোর্ট দিয়েছে, সাংবাদিক, শিক্ষক, অভিনয়, চলচ্চিত্র শিল্পী বলেন, আর্মির এক্স অফিসাররা বলেন, সামরিক বাহিনী, শেষের দিকে তো সবাই নেমেছে। কাদের ওপিনিয়ন নিয়ে গভর্নমেন্টটা হয়েছে? এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে, শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন স্টেক হোল্ডার। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই। পার্থভাই এখানে আছেন, আমাদেরকে ডাকা হয়েছে শুধু 13 তারিখ, এই 15ই আগস্ট জাতীয় শোক দিবস, থাকবে কি থাকবে না, শেষ। আর কোনো এখন পর্যন্ত ফর্মাল কোনো ডিসকাশন নেই। 1.5 মাস হয়ে যাচ্ছে, এবং আমরা টু বি অনেস্ট এখানে দেখছি অনেকে যারা বিগত সময়ের বেনিফিশিয়ারি ছিলেন তারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পার্ট হতে যাচ্ছেন। এটি কিন্তু একটা অশনি সংকেত। সুতরাং এই বিষয়ে গভর্নমেন্টকে তো ভাবতে হবে। গভর্নমেন্টের সাথে যাদের অ্যাক্সেস আছে, আমি ইন্ডিভিজুয়ালি আমরা বলছি এই গভর্নমেন্টকে একটা জাতীয় সরকারের রূপ দেন। মেজর পলিটিক্যাল পার্টিগুলো থেকে 2-1 করে প্রতিনিধি নিয়ে 21 সদস্যের গভর্নমেন্ট পারছে না। পার্বত্য চট্টগ্রামে এটা সিম্পল ঘটনা না, ওইখানে পাহাড়ি বাঙালি সংঘর্ষ হচ্ছে, কিন্তু বাঙালিদের তো শুরুর দিকের ঘটনা ইনভলভমেন্ট ছিল না। একজন বাইক চুরি করেছে, চাকমারাই পিটিয়ে মেরেছে, তাহলে এটা তো তাদেরই একটা পার্ট। সেখানে কেন পাহাড়ি বাঙালি এটা পরিস্থিতি তৈরি হলো? এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সরি টু সে এটা বলছি, আপনারা যদি পরিষ্কারভাবে এই কথাগুলো না বলেন, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের এই দোকান কাদের? এই গভর্নমেন্টের বেনিফিশিয়ারিদের। রানা দাশগুপ্ত এই গভর্নমেন্টের সবচেয়ে একজন বড় বেনিফিশিয়ারি। তিনি পলাতক থেকে বিবৃতি দিচ্ছেন কতগুলো ঘটনা, যে এই গত 4 অগস্ট থেকে 20 অগস্ট পর্যন্ত নাকি 2010টি সংখ্যালঘু হামলা হয়েছে। আমি জিল্লুর ভাইকে অনুরোধ রাখবো, সম্ভব হয় যদি সিজিএসের পক্ষ থেকে সংখ্যালঘুদের উপরে হামলার একটা তদন্ত করেন, এবং আপনারা যেহেতু একটা বড় আপনার প্রতিষ্ঠান, আপনাদের কানেক্টিভিটি আছে, আপনারা একটা জাতির সামনে এই প্রতিবেদনটা উপস্থাপন করেন। কিছুদিন আগে ইন্ডিয়ার মিডিয়াগুলোতে আমরা দেখেছি এখানকার মাইনরিটি যে কীভাবে ট্রাম্পকার হিসেবে ব্যবহার করে, যে আপনার ওখানে প্রচার করা হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে ম্যাক্সিমাম 2-1টি রাজনৈতিক ঘটনা, এতগুলো এইভাবে ঘটনা ঘটে নাই। তারপর আমরা চাই কোনো ঘটনা ঘটবে না, কিন্তু এই যে একটা বেনিফিশিয়ারি গোষ্ঠী গত 15 বছরে তারা কিন্তু রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নানানভাবে চেষ্টা করছে। পাহাড়ের অবশ্যই যে কোনো আপনার বাঙালি বলেন, নন বাঙালি বলেন, তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন, সহযোগিতা, সহানুভূতি আছে, কিন্তু একই সাথে এটা তো অস্বীকার করা যাবে না 72-এর দেশ স্বাধীনের পরপর পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, অস্ত্রের ট্রেনিং সহ সব ধরনের মেকানিজম ওখানে ছিল। তো আমাদের এই ঢাকা থেকে কিছু লোকজন শুধুমাত্র একটা ঘটনা ঘটলে আগাগোড়া না জেনে আপনারা যদি রাস্তায় নেবেন, এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে আপনাদের অবস্থান। ওইখানে মিলিটারি অবস্থান করছে। মিলিটারি কি আমাদের দেশের রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান না? এই সময় মিলিটারির ভূমিকাটা কত পজিটিভ ভূমিকা। ছাত্র জনতার পাশে সে তো আর্মি দাঁড়িয়েছে, তো আর্মি এখানে যদি পজিটিভ রোল প্লে করতে পারে, পাহাড়ে কেন পারবে না? সুতরাং পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শক্ত অভিযান চালিয়ে দমন করতে হবে, অন্যথায় আমি মনে করি এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি তৈরি করবে। এইটুকু বলে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।